শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমরা এর আগে সমযোজী বন্ধনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন এবং ওভারল্যাপিং নিয়ে একটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে আমরা এসপি সংকরীকরণটি দেখেছিলাম এবং সংকরীকরণ কেন হয়, অধিক্রমণ কেন হয় সেই সংক্রান্ত কিছু বেসিক আলোচনা করেছিলাম। যারা ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে নেবে। সেই ক্লাসের কন্টিনিউয়েশনে আজকে আমরা দ্বিতীয় একটি ক্লাস স্টার্ট করতে চাচ্ছি। আজকের ক্লাসে আমরা স্টার্ট করব SP2 দিয়ে। SP2 হাইব্রিডাইজেশন দিয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু হচ্ছে। খেয়াল করো, নামের মধ্যে ক্লু আছে। SP2 তার মানে একটা S এবং দুইটা P। যখন কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটা S এবং দুইটা P সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরি করে, তখন সেটাকে বলা হয় SP2 হাইব্রিডাইজেশন। দেখো, এখানে এটি পরমাণুর যোজ্যতা স্তর দেখানো হচ্ছে। এটি হচ্ছে বোরনের যোজ্যতা স্তর। তাহলে বোরনের যোজ্যতা স্তরটা কীরকম হয়? বোরনটা হচ্ছে, তোমরা সবাই জানো, 1s2 2s2 2p1। এটি হচ্ছে বোরনের যোজ্যতা স্তর। তাহলে এখানে যদি আমরা BF3 এরকম একটি যৌগ গঠন করতে চাই, তাহলে তিনটা ফ্লোরিন তো এই জায়গায় আসা সম্ভব না দুইটা অরবিটালের মধ্যে। তাই আমরা এখানে কি করছি? আমরা দেখো, এই S থেকে একটা ইলেকট্রন উত্তেজিত করে 2p-তে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই যে 2p-তে নিয়ে আসা হলো। যখন 2p-তে নিয়ে আসলাম, এখন তোমার সিঙ্গেল ইলেকট্রন বোরনের আছে তিনটা। তাহলে বোরনে যেহেতু তিনটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাই এখন সে চমৎকারভাবে ফ্লোরিনের সাথে কি করতে পারবে? অধিক্রমণ করতে পারবে। কেন অধিক্রমণ করতে পারবে ফ্লোরিনের সাথে? ফ্লোরিনের দিকে যদি আমরা তাকাই, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে এরকম: 1s2 2s2 2px2 2py2 এবং 2pz1। তাহলে দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে আমার এই জায়গায় Z1 আছে, তার মানে এখানে একটি ইলেকট্রন আছে। তাহলে এর একটি ইলেকট্রন আছে, তাহলে এই একটি ইলেকট্রন এই বোরনের সিঙ্গেল ইলেকট্রনের সাথে যুক্ত হতে পারবে। আবার আরেকটি ফ্লোরিনের এই 2pz এর ইলেকট্রনটি আরেকটি সিঙ্গেল বোরনের ইলেকট্রনের সাথে যুক্ত হতে পারবে। এভাবে BF3 গঠনের জন্য যে তিনটি ফ্লোরিন আসে, সেই তিনটি ফ্লোরিন তিনটি বোরনের যোজ্যতা স্তরে অবস্থান করতে পারবে। তার মানে আমরা যদি একটা S এবং দুইটা P নিয়ে সংকরীকরণ করি, তাহলে কি হবে? তাহলে সংকরীকরণটার নাম হবে একটা S এবং কি দুইটা P। তাহলে সংকরীকরণের নাম হবে SP2। তার মানে আমরা প্রত্যেকটা সংকর অরবিটালের নতুন নাম দিলাম SP2 SP2 SP2। এভাবে আমরা BF3 এর সংকরীকরণ করতে পারি। অর্থাৎ সংকরীকরণ হচ্ছে কার? সংকরীকরণ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বোরনের। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা BF3 এর ক্ষেত্রে কোন ধরনের সংকরীকরণ হয়? SP2। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে, বোরনের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন অযুগ্ন হয়? একটি যুগ্ম ইলেকট্রন অযুগ্ন হয়ে, একটি যুগ্ম ইলেকট্রন উত্তেজিত হয়ে দুইটি অযুগ্ন ইলেকট্রন তৈরি করে। বোরনের BF3-তে অধিক্রমণে কয়টি সমযোজী বন্ধন থাকে? তিনটি। এই যে 1 2 3। এই হচ্ছে আমার SP2 সংকরীকরণের ক্ষেত্রে বোরনের আলোচনা। এবার আমরা দেখি তো তার চিত্রটা কেমন হবে। খেয়াল করো, এই যে এখানে আগের স্লাইডে দেখেছিলাম, এটি হচ্ছে S অরবিটাল, এটি হচ্ছে px অরবিটাল এবং এটি হচ্ছে py অরবিটাল। তাহলে বোরনের S, px এবং py এই তিনটি অরবিটালে এখন একটি করে ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলোর মধ্যে কি হবে? সংকরীকরণ। এই অরবিটালগুলোর মধ্যে সংকরীকরণ হবে। তাহলে সংকরীকরণ হলে কি হবে? দেখো, এই S থেকে এরকম একটি সংকর অরবিটাল তৈরি হবে। তারপরে তোমার px থেকে এরকম একটি সংকর অরবিটাল তৈরি হবে। pz থেকে এরকম একটি সংকর অরবিটাল তৈরি হবে। তার মানে তিনটি সংকর অরবিটাল তৈরি হবে তিনটি পারমাণবিক অরবিটাল থেকে। পরবর্তীতে উৎপন্ন সংকর অরবিটালগুলো সমশক্তি সম্পন্ন হওয়ার পর তারা এমনভাবে বিন্যস্ত হবে যেন প্রত্যেকের থেকে মোটামুটি একটা সমান দূরত্ব অবস্থান করে। তাহলে দেখো,
এখানে আমরা যদি একদম স্পেসিফিকভাবে দেখাই, এই যে এটা হচ্ছে এইটা। তারপরে আমরা যদি এই শঙ্কর অরবিটালের দিকে চিন্তা করি, এটা হচ্ছে এইটা। এবং আমরা যদি এই শঙ্কর অরবিটালটার কথা চিন্তা করি, এটা হচ্ছে এইটা। এভাবে তিনটি শঙ্কর অরবিটাল পরস্পরের খুব কাছে আসবে। কাছে আসার মাধ্যমে কি হবে, এরকম একটি শেপ তৈরি করবে। এখন আমি এখানে যে শেপটি পেলাম, খেয়াল করো, এই শেপটির ক্ষেত্রে আমরা যদি প্রান্তীয় পরমাণুগুলোকে যোগ করি, তাহলে সেটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো। যে দেখো, রেখা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ত্রিভুজের মতো। আর বন্ধন কোণটা যদি আমরা বের করতে চাই, তাহলে এইটার কেন্দ্র এটা গিয়েছে এইদিকে, এটা গিয়েছে এইদিকে। তাহলে এইখানে হচ্ছে এটা বন্ধন কোণ। তাহলে এই বন্ধন কোণটা কত হবে? পুরো ত্রিভুজ একবার ঘুরে আসলে কত হয়? 360। তাহলে এখানে কয়টা আছে? 3টা আছে। তাহলে 3 দিয়ে ভাগ দিব। তাহলে প্রতিটা বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। দেখো কি চমৎকার একটি জিনিস। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? BF3 ক্ষেত্রে sp2 সংকরণ হয় এবং সেখানে বন্ধন কোণ হয় কত? 120 ডিগ্রি করে। এবং এখানে 3টা শঙ্কর অরবিটাল থাকে। তাহলে এটার জ্যামিতিক আকৃতি যদি আমরা বলতে চাই, এটা কেমন? এটা হচ্ছে, দেখো, যে একটা ত্রিভুজের মতো তৈরি করেছে। আর এই ত্রিভুজটা আঁকা যায় কোথায়? আমরা যে কোনো সময় একটা ত্রিভুজ আঁকতে পারি একটা সমতলের মধ্যে। তার মানে এটার জ্যামিতিক আকৃতি হচ্ছে ত্রিভুজীয় সমতলীয়। সমতলীয়। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে BF3-র জ্যামিতিক আকৃতি কেমন? আনসার হবে ত্রিভুজীয় সমতলীয়। বন্ধন কোণ কত? আনসার হবে 120 ডিগ্রি। তারপরে আরেকটি প্রশ্ন হতে পারে, এখানে কয়টি বন্ধন জোড় আছে? শিক্ষার্থীরা, বন্ধন জোড় খুবই সহজ কথা। বন্ধন জোড়, জোড় মানে হচ্ছে জোড়া। তাহলে দেখো, এখানে আমার ভিতরে আছে B, এখানে একটা F, এখানে একটা F এবং এখানে একটা F। তাহলে এটা একটা বন্ধন জোড়, কারণ এখানে 2টা ইলেকট্রন আছে। এটা একটা বন্ধন জোড়, এটা এখানে 2টা ইলেকট্রন আছে। এখানে একটা বন্ধন জোড়, 2টা ইলেকট্রন আছে। তার মানে এখানে বন্ধন জোড় হচ্ছে কয়টি? 3টি। BF3-তে বন্ধন জোড় হচ্ছে 3টি। তো এইভাবে আমরা কি করতে পারি? BF3-র ব্যাখ্যা দিতে পারি। এখন বন্ধন কোণটা কিভাবে হিসাব করে? তাহলে খেয়াল করো, এই যে এখানে ছিল একটা প্রান্তীয় পরমাণু, এখানে ছিল একটা কেন্দ্রীয় পরমাণু এবং এখানে ছিল একটা প্রান্তীয় পরমাণু। তাহলে আমরা প্রান্তীয় পরমাণু থেকে কেন্দ্রীয় পরমাণু পর্যন্ত আসছি, তারপর কেন্দ্রীয় পরমাণু থেকে প্রান্তীয় পরমাণু পর্যন্ত গিয়েছি, বন্ধন কোণ পেয়েছি। একইভাবে এটা প্রান্তীয় পরমাণু, এটা কেন্দ্রীয় পরমাণু, এই দিকে আরেকটা প্রান্তীয় পরমাণু। তাহলে প্রান্তীয় থেকে কেন্দ্রীয় পরমাণুতে এসেছি, কেন্দ্রীয় পরমাণু থেকে আরেকটা প্রান্তীয় পরমাণু দিয়ে গিয়েছি, এখানে একটি বন্ধন কোণ পেয়েছি। আবার দেখো, এটি প্রান্তীয় পরমাণু, এটি কেন্দ্রীয়, এটি প্রান্তীয় পরমাণু। তাহলে প্রান্তীয় থেকে কেন্দ্রীয়তে গিয়েছি, আবার প্রান্তীয়তে গিয়েছি। তার মানে বন্ধন কোণ হচ্ছে প্রান্তীয় পরমাণু হাইফেন কেন্দ্রীয় পরমাণু হাইফেন প্রান্তীয় পরমাণু। এভাবে আমরা চমৎকারভাবে বন্ধন কোণ বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি। দেখো, বিষয়গুলো খুবই মজার জিনিস, বুঝলে একেবারেই সহজ। এবার আমরা আরেকটা সংকরীকরণের দিকে তাকাই, sp3। দেখি তোমরা গেস করো তো, এটা কার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস? দেখি গেস করো, কার যোজ্যতা স্তরে 2s2, 2px1 এবং 2py1 থাকে? হ্যাঁ, এটি হচ্ছে কার্বন। ঠিক গেস করতে পেরেছ। তাহলে কার্বনের হচ্ছে যোজ্যতা স্তরে থাকে 2s2, 2px1, 2py1। এখন খেয়াল করো, আমরা যদি মিথেন অণুর কথা চিন্তা করি, তাহলে মিথেন অণুতে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আসে। আর তোমরা সবাই জানো যে হাইড্রোজেনের যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন থাকে, 1s1। তাহলে এই যে হাইড্রোজেনের যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন থাকে, এই একটি ইলেকট্রন যদি কার্বনের সাথে 4টা হাইড্রোজেন বন্ধন করতে চায়, এই 3টা অরবিটালে কি বন্ধন করা সম্ভব? না, সম্ভব না। তাহলে কি করতে হবে? এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এই ফাঁকা অরবিটালতে চলে আসতে হবে। চলে আসলে দেখো, এরকম 4টা সিঙ্গেল ইলেকট্রন তৈরি হয়। তাহলে 4টা সিঙ্গেল ইলেকট্রন তৈরি হলে কি সুবিধাটা হবে? খেয়াল করো, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। তাহলে এই যে 4টা সিঙ্গেল ইলেকট্রন তৈরি হলো, এই 4টা সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের মধ্যে 4টা হাইড্রোজেন
আসতে পারবে, কারণ হাইড্রোজেনের বাইরে ইলেকট্রন আছে কয়টি? একটি। তার মানে আমার একটা এস আর তিনটা পি এর সংকরীকরণে এটা হবে sp3। একটা এস তিনটা পি, sp3। অর্থাৎ আমি প্রত্যেকটার নতুন নাম দিব sp3 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 sp3। এখানে আমরা কি করছি? নতুন করে নামকরণ করছি। কেন করছি? কারণ তাদের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে বক্স পদ্ধতিতে দেখানো হচ্ছে এই যে 1 2 3 চারটা সংকর অরবিটাল তৈরি হবে। এখন এই চারটার মধ্যে কি হবে? চারটা হাইড্রোজেন অধিক্রমণ করবে। অধিক্রমণ করে কি করবে? CH4 গঠন করবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? সংকরীকরণ হচ্ছে পরমাণুর উত্তেজিত অবস্থায় যোজতা স্তরের 2 বা ততোধিক পারমাণবিক অরবিটালের মধ্যে। আবার বলছি, সংকরীকরণ হচ্ছে পরমাণুর উত্তেজিত অবস্থায় যোজতা স্তরের 2 বা ততোধিক পারমাণবিক অরবিটালের মধ্যে। আর অধিক্রমণ হচ্ছে সেই উত্তেজিত অবস্থার 2 বা ততোধিক অরবিটালের মধ্যে মুখোমুখি মিক্সিংয়ের মাধ্যমে অধিক্রমণ হচ্ছে। যেমন কার্বনের এখানে 4টা অরবিটাল ছিল, এই 4টা অরবিটালের সাথে হাইড্রোজেনের 4টা হাইড্রোজেন পরমাণুর মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধনটি ঘটিত হয়েছে। তাহলে আমরা এবার একটা কাজ করি, এই মিথেন যেটা ঘটিত হলো তার জ্যামিতিক আকৃতিটা, আচ্ছা জ্যামিতিক আকৃতিটা দেখানো হচ্ছে। হ্যাঁ দেখো, এখানে জ্যামিতিক আকৃতি দেখানোর আগে কয়েকটা জিনিস আলোচনা করা হচ্ছে। এই যে 2s আর এই 2p এনার্জি লেভেল দেখানো হচ্ছে। তাহলে আমার এক্ষেত্রে আসলে আমরা প্রথম থেকে দেখাচ্ছি। আচ্ছা আগে আমরা একটু মিথেনেরটা দেখে নিতে পারলে ভালো হতো। মিথেন 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 কোথায় গেল? মিথেন মিথেন এই যে আমরা পেয়েছি মিথেন। দেখো এটা হচ্ছে মিথেন। তাহলে মিথেনের ক্ষেত্রে কি হয়? এই যে 4টা আমার সংকর অরবিটাল তৈরি হলো। এটা sp3 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 4টা সংকর অরবিটাল তৈরি হলো। 4টা সংকর অরবিটালের মধ্যে এই যে 4টা অসংকরিত হাইড্রোজেন, এই যে সিগমা বন্ধন সিগমা বন্ধন সিগমা বন্ধন সিগমা বন্ধন তৈরি করলো। ঠিক আছে, এখন এইটাকে বলা হয় চতুস্তলকীয়। চতুস্তলকীয় অর্থাৎ এটা একটা ত্রিমাত্রিক চিত্র। এখান থেকে চট করে হয়তো তোমার জন্য বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। এখানে আসলে 4টা তল উৎপন্ন হয়। এই যৌগটাতে 4টা তল আমরা দেখতে পাই। আচ্ছা 4টা তল যদি আমি বোঝানোর একটু চেষ্টা করি, তাহলে এই যে এইটা হচ্ছে একটা তল। এই যে দেখো, এই যে এই অংশটা হচ্ছে একটা তল। ঠিক আছে, এটা হচ্ছে একটা তল তৈরি করে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা তল দেখলাম। আবার এখানে এইটা আরেকটা তল উৎপন্ন করে। এই যে এইটা হচ্ছে একটা তল। তার মানে আমরা ফ্রন্টে এখানে 2টা তলের অস্তিত্ব বুঝতে পারলাম। তাহলে এখন ব্যাক সাইডে আছে, ব্যাক সাইডটা দেখাবো কিভাবে? তাহলে আমাকে এটা ডিলিট করতে হবে। ওকে, তাহলে ফ্রন্টে 2টা করলাম। এবার ব্যাক সাইডে যদি আমরা দেখতে চাই, এই যে ডট ডট চিহ্ন দেওয়া, এই ডট ডট চিহ্ন দেওয়ার সাথে এইখানে একটা তল আছে ব্যাক সাইডে। ঠিক আছে, এটি একটি তল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফোর্থ তলটা কোনটা হবে। হ্যাঁ, এই যে এটি হচ্ছে চতুর্থ তলটি, এই পুরোটি একটি তল। এভাবে আমরা 4টা তল দ্বিমাত্রিক কাগজে বা স্ক্রিনে দেখাতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা 4টি তলের বিষয়টি বুঝলাম। এখন এখানের বন্ধন কোণটা কিন্তু যেহেতু ত্রিমাত্রিকভাবে উৎপন্ন হয়, এটা কোনো রাউন্ড ফিগার আসে না। এটাকে আমরা অনেকে নর্মালভাবে কাগজে দেখানোর জন্য এভাবে ড্র করি। একটা উপরে দিই আর এই 3টাকে এইভাবে দেখানোর চেষ্টা করি। আচ্ছা আমি একটা কাজ করি, এটার মধ্যেই বিষয়টাকে প্লেস করে দেখাই। যেমন এই যে একটা উপরে দিচ্ছি আর এই যে 3টাকে এই যে এভাবে দিচ্ছি। এই যে এভাবে দেখানোর চেষ্টা করা হয়। এখন এখানে বন্ধন কোণ কত? বন্ধন কোণ হচ্ছে এই যে এইটা হলো বন্ধন কোণ, এটা বন্ধন কোণ, এটা বন্ধন কোণ, এটা বন্ধন কোণ।
দেখা যায় এই বন্ধন কোণটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এরকম একটা ভ্যালু আসে। তোমরা জ্যামিতিতে পড়ে এসছো 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে 30 মিনিটে কত, হাফ ডিগ্রি। তার মানে এটা 30 মিনিটের খুব কাছাকাছি, তাই অনেকে এটাকে লেখেন 109.5 ডিগ্রি, এভাবেও লিখে থাকেন। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝলাম sp3 সংকরণে মিথেনের জ্যামিতিক আকৃতিটা হচ্ছে চতুস্তলকীয়। ঠিক আছে, এভাবে আমরা চতুস্তলকীয় কাঠামোটার সম্পর্কে আইডিয়া পেতে পারি। দেখো এখানে আরও কয়েকটা চিত্র দেখানো হয়েছে। এই যে পারমাণবিক অরবিটাল ছিল মূল অবস্থায়, পরবর্তীতে এটা কি হয়েছে, প্রত্যেকটা পারমাণবিক অরবিটাল উত্তেজিত অবস্থায় একটি করে ইলেকট্রন ধারণ করে, পরে যে তাদের সংকরণ হয়েছে। এই যে চতুস্তলকের মধ্যে দেখো, এখানে চতুস্তলকের মধ্যে তাদেরকে বিন্যাসটা প্রথমেই দেখানো হয়েছে। এই যে একটা এইদিকে, একটা নিচের দিকে, একটা বাম দিকে নিচে, একটা উপরের দিকে। এখন তুমি এই চারটাকে জোড়া লাগিয়ে দাও, জোড়া লাগিয়ে দিলে এই যে নিচের চিত্রটা তুমি পাবে। ঠিক আছে, এই যে যেমন ধরো এইটা, এই যে এখানে দেখানো হচ্ছে, তারপরে এই যে এইটা এখানে দেখানো হচ্ছে, এইটা এই যে নিচে দেখানো হচ্ছে, এই যে নিচেরটা, এবং এইটা এই যে এখানে দেখানো হচ্ছে। এভাবে আমরা এখান থেকে কি করতে পারি, চতুস্তলকীয় ফিগারটা দেখতে পারি। এবং দেখো এই যে এখানে একটা বন্ধন কোণ তারা দেখিয়েছে, এটা 109.5 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটিতে বন্ধন কোণটা 109.5 ডিগ্রি দেখানো হয়েছে। তাহলে আমরা বুঝলাম sp3 সংকরণের ইন ডিটেলটা বুঝলাম। এখানে হাইব্রিড অরবিটাল দেখানো হয়েছে sp3 এর। ওই যে দেখো, আমরা যদি একটু জুম করে দেখি, এই যে 2s এর শক্তি কম, 2p এর শক্তি বেশি, তাহলে 2s থেকে পরবর্তীতে একটা ইলেকট্রন কি করলো, জাম্প করে, এই যে দেখো এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে উপরে চলে এসছে, এই যে উপরে চলে গেছে, হ্যাঁ, জাম্প করে। তাহলে আমার উপরে কি হলো, এখন 3টা করে হলো। এখন এই প্রায় সমশক্তি সম্পন্ন একটা এস আর 3টা পি এর মধ্যে সংকরীকরণের পরে যে 4টা সংকর অরবিটাল তৈরি হলো। আর এই যে নিচে অরবিটালগুলো দেখানো হয়েছে এস, পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা পাওয়ার পরে এই যে চতুস্তলকীয় কাঠামোটি এখানে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা বুঝলাম sp3 সংকরণের ক্ষেত্রে কিভাবে এই ঘটনাটি ঘটে থাকে। এছাড়া এখানে আমরা আরও কয়েকটা অরবিটাল ডায়াগ্রাম দেখিয়েছি। sp সংকর অরবিটালেরটা দেখানো হয়েছে একইভাবে। দেখো একটা s এবং একটা p, 2s থেকে একটা ইলেকট্রন জাম্প দিয়ে এই যে 2p তে গেল, যাওয়ার পর কি হলো, এই যে আমার এখানে দুইটা সংকর অরবিটাল তৈরি হলো। আর এই যে এই দুইটা ছিল, এই দুইটা অসংকরিত অবস্থায় রয়ে গেছে, এবং এই দুইটার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রনও নাই, টু আনহাইব্রিডাইজড, এগুলোতে কোনো ইলেকট্রনও নাই। ব্যাস, তাহলে আমার হয়ে গেল কি, sp সংকর অরবিটাল। তাহলে এই যে দেখো এখানে এইটা এবং এইটার সংকরণ হবে, হয়ে এই যে দুইটা সংকর অরবিটাল তৈরি করেছে। মনে রাখবে sp সংকরণ অরবিটালের ক্ষেত্রে কিন্তু p এর শেষের দুইটা অসংকরিত অবস্থায় থেকে যাবে। ওকে, তারপরে দেখো সেম ভাবে দেখানো হচ্ছে sp2 সংকর অরবিটাল। একই কথা, 2s2 2p1 ছিল, 2s থেকে একটা ইলেকট্রন জাম্প দিয়ে এই যে 2p1 এ দ্বিতীয় 2p তে চলে যায়। তাহলে কি হবে, এখানে আমার তিনটা সংকর অরবিটাল এই যে, আর এই একটা অসংকরিত অবস্থায় থাকবে, এবং তখন এটাই যে দেখতে ত্রিভুজীয় সমতলের মতো মনে হবে, একটা এস আর দুইটা পি দিয়ে। তাহলে আমরা দেখলাম কি, যে sp, sp2, sp3 এই সংকরীকরণগুলো কিভাবে হয় তার ডিটেলটা আমরা এখানে দেখতে পেলাম। এখানে দেখো sp2-র ক্ষেত্রে bf3টাকে এটি আরেকটি স্লাইডের মাধ্যমে দেখানো হচ্ছে। এটা নন হাইব্রিডাইজড অবস্থায় ছিল, পরবর্তীতে এই যে হাইব্রিডাইজেশন হলো 3টা অরবিটালের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো দেখে ফেলেছি। এবার আমরা এখানে দেখো আরেকভাবে দেখানো হচ্ছে sp3-র ক্ষেত্রে, এই যে s এর শক্তি কম, p
পি এর শক্তি বেশি, কিন্তু হাইব্রিডাইজেশনের পরে তারা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করেছে। তার মানে আমরা এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই দেখছি যে আসলে সংকরীকরণের পূর্বে যাদের শক্তি প্রায় সমান থাকে তারা কাছাকাছি এসে একবারে 100% সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করার মাধ্যমে কি হয়, আমার সংকরীকরণটা হয়ে থাকে। ওকে, এবার আরেকটা ডেমনস্ট্রেশন দেখো। এই যে নামকরণের ক্ষেত্রে এই যে সাধারণ অবস্থায় ছিল 2s2 2px1 2py1, পরবর্তীতে কি হলো, পরবর্তীতে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প দিয়ে এখানে গেল, তাহলে s px py pz। এবার s এর নতুন নাম দিলাম sp3, কেননা একটা s আর তিনটা p থেকে হয়েছে। px এরও নতুন নাম দিলাম sp3, py এরও নতুন নাম sp3, pz এরও নতুন নাম sp3। মনে রাখতে হবে উত্তেজিত অবস্থা থেকে সংকরিত অবস্থায় যাওয়ার সময় শুধুমাত্র পারমাণবিক অরবিটাল যেগুলো আছে সেই অরবিটালের নামগুলো চেঞ্জ হবে। খেয়াল করেছো, অরবিটালের নাম চেঞ্জ হবে, কিন্তু উত্তেজিত অবস্থায় প্রত্যেকটা পারমাণবিক অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সংকরিত অবস্থাতেও কিন্তু ততটাই করে ইলেকট্রন থাকবে। দেখো এখানে কিন্তু একটি করে ইলেকট্রন ছিল, এখানেও একটি করে ইলেকট্রনই আছে, এই বিষয়টি ভুল করা যাবে না। ওকে, তারপর আমরা চলে যাই সামনের দিকে, চলে যাই খুবই মজার জিনিস। এইবার দেখো আমরা একটু অন্যরকম একটা দেখি, যেমন নাইট্রোজেনের। এখন নাইট্রোজেনের ক্ষেত্রে তোমরা অ্যামোনিয়া অণুর যে ঘটনটা আছে সেটা কীভাবে ঘটিত হয় আমরা যদি সেটা একটু বোঝার চেষ্টা করি। অ্যামোনিয়া, তাহলে এখানে একটা নাইট্রোজেন, তিনটা হাইড্রোজেন এসছে। এখন নাইট্রোজেনের বাইরে কি থাকে, 2s2 2px1 2py1 2pz1। এখন খেয়াল করো, এই জায়গায় যদি আমি উত্তেজিত করতে চাই এখানে কিন্তু 2d নাই, তার মানে এখান থেকে উত্তেজিত করলেও ইলেকট্রন যাওয়ার মতো কোনো জায়গা নাই নাইট্রোজেনের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যখন দ্বিতীয় শক্তি স্তরে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে তাকে উত্তেজিত করে 2d নামক কোথাও নেওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরে কোনো ফাঁকা অরবিটাল থাকলে সেটিতে নেওয়া সম্ভব হয়। যেমন একটু আগে আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে দেখেছি, বোরনের ক্ষেত্রে দেখেছি, কার্বনের ক্ষেত্রে দেখেছি। এই তিনটার ক্ষেত্রে পি অরবিটাল ফাঁকা ছিল, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কিংবা অক্সিজেনের ক্ষেত্রে এরকম কোনো ফাঁকা অরবিটাল নেই, ইভেন ফ্লোরিনের ক্ষেত্রেও নেই। এখন কথা হচ্ছে যে তিনটা হাইড্রোজেন, এখানে একটা মজার বিষয় আছে, তিনটা হাইড্রোজেন কোথায় আসবে? হ্যাঁ, একটা হাইড্রোজেন এখানে, একটা এখানে, একটা এখানে, ব্যাস হয়ে গেল। তার মানে আমার দেখা যাচ্ছে তিনটা পিতে আসে, তাহলে তো সংকরীকরণটা p3 হইলেই হয়। কিন্তু শিক্ষার্থীরা p3 টাইপের তো কোনো সংকরীকরণ নেই। কেন? কারণ সংকরীকরণের মূল কনসেপ্ট কি ছিল, প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে সংকরীকরণ হয়। এখন p3 এরা তো 100% সমশক্তি সম্পন্ন, যেহেতু তারা প্রথম থেকেই 100% সমশক্তি সম্পন্ন, তাহলে তার আবার কিসের সংকরীকরণ? তার মানে তাহলে আমাকে যোজ্যতা স্তরের যে S ছিল তাকেও এখানে কি করতে হবে, সাথে নিতে হবে। কারণ আমি যদি এখন S কে সাথে নেই তাহলে S এর সাথে তিনটা P মিলে যখন sp3 সংকরণ হবে তখন তারা প্রায় সমশক্তি সম্পন্ন হওয়ার কারণে সংকরীকরণ সম্ভব। তাহলে আমরা এখান থেকে নতুন একটা জিনিস শিখলাম যে শুধু p3 কিংবা শুধু d5 কিংবা শুধু f7, আচ্ছা f এর বিষয়টা আমাদের না জানলেও হবে, তার মানে শুধু p3 এবং শুধু d5 এদের সংকরীকরণ হবে না। এবং তোমাদেরকে একটু অগ্রিম জানিয়ে রাখি যে যে কোনো ধরনের সংকরীকরণের মধ্যে S বাধ্যতামূলক, ঠিক আছে? S ছাড়া কিন্তু সংকরীকরণ হয় না। আচ্ছা, সে আলোচনা আমরা পরে যাই। তাহলে এখন তোমরা বলতে পারো যে এইখানে তাহলে এই দুইটা ইলেকট্রনের কি হবে? হাইড্রোজেনগুলো তো এই তিনটার মধ্যেই বসবে। হ্যাঁ, এইটা ফ্রি থেকে যাবে, অর্থাৎ সে সংকরিত হবে কিন্তু অতিক্রমণ করবে না। সংকরীকরণ হয়েছে, অতিক্রমণ হয় নাই, তাই এটাকে আমরা বলবো লোন পেয়ার, এলপি। এলপি লোন পেয়ার, যেটাকে বাংলায় বলে নিঃসঙ্গ জোড় বা মুক্ত জোড়। তাহলে আমরা কি দেখলাম যে দুই ইলেকট্রন বিশিষ্ট সংকর অরবিটাল
অরবিটাল অধিক্রমণ না করলে তাকে কি বলে? তাকে বলে মুক্তজোড় ইলেকট্রন বলে। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই মজারও একটি জিনিস, যে সে সংকরিত হয়েছে কিন্তু কি করে নাই? অধিক্রমণ করে নাই। সংকরিত হয়েছে বাট অধিক্রমণ করে নাই, তাহলে যাকে বলা হয় মুক্তজোড় ইলেকট্রন। মনে রাখতে হবে যে কোন ধরনের সংকরিত অরবিটাল অধিক্রমণ করে না? যে ধরনের সংকর অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, এরা অনেক সময় অধিক্রমণ করে না। ঠিক আছে, এক ইলেকট্রন বিশিষ্ট সংকর অরবিটাল অবশ্যই অধিক্রমণ করবে। তাহলে এখানে আরেকটা প্রাসঙ্গিক কথা আছে, এই কথাটা তোমরা মনে রাখবা। এক ইলেকট্রন বিশিষ্ট সংকর অরবিটাল অবশ্যই অধিক্রমণ করবে। আর দুই ইলেকট্রন বিশিষ্টটা করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো যে যদি দুই ইলেকট্রন একটা অধিক্রমণ নাই করে, তাইলে এইটা করে আমার লাভটা হবে কি? হ্যাঁ, এটার পিছনে একটা নিশ্চয়ই ফ্যাক্টর আছে। এটাকে এমনি এমনি সংকরীকরণ করা হয়নি। সো আমরা সেই ফ্যাক্টরটা একটু সামনের দিকে গিয়ে খোঁজার চেষ্টা করব। একটু সাসপেন্স রেখে দিলাম যে এই মুক্তজোড় ইলেকট্রনের ফাংশনটা আসলে কি। তাহলে আমরা এখন একটু সেই অরবিটাল ডায়াগ্রামে মিস্টারটাকে দেখি ইলেকট্রনিক বক্স পদ্ধতিতে। এই যে দেখো 2s2 2px1 2py1 2pz1, তো এটা যা আছে তাই। তাহলে এখানে চারটা সংকর অরবিটাল তৈরি হলো। তাহলে এই যে দেখো মুক্তজোড়টা কিন্তু এখানে উপরে। ঠিক আছে, এখানে মুক্তজোড়টা উপরে অবস্থান করছে। এটাকে বলা হয়, এই শেপটাকে বলা হয় ত্রিকোণাকার পিরামিডীয়। এটা দেখতে এরকম এরকম, আর এখানে মুক্তজোড়টা থাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাংলায় কি বলবো? বাংলায় বলবো ত্রিকোণাকার পিরামিডীয়। ত্রিকোণাকার পিরামিডীয়। এখানে বন্ধন কোণটা একটু কমে যায় মুক্তজোড়টার কারণে, এটা 107 ডিগ্রি হয়। শিক্ষার্থীরা এই মানগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, এগুলো অনেক সময় অবজেক্টিভে আসে। আর এই জ্যামিতিক আকৃতিগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যামোনিয়ার গঠন সম্পর্কে জানলাম। একইভাবে আমরা যদি অক্সিজেনেরটা দেখি, অক্সিজেনেরও কিন্তু সেম। দেখো অক্সিজেনের কি? অক্সিজেন হচ্ছে 8, তাহলে 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে দেখো এখানে আমার হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? হাইড্রোজেনটা যুক্ত হওয়ার জন্য আমার জায়গা আছে এই যে এইটা এবং এইটা। তাহলে এই যে 2s2 এবং 2px2 এটারও সংকরীকরণ করতে হবে। তাহলে এটাকেও যেহেতু সংকরীকরণ করতে হবে, তার মানে এই সংকরীকরণটার নাম হবে কি? sp3। তাহলে পানির ক্ষেত্রেও sp3 সংকরণ, অ্যামোনিয়ার ক্ষেত্রেও sp3 সংকরণ, মিথেনের ক্ষেত্রেও sp3 সংকরণ হবে। কিন্তু পানিতে যেটা হবে, দুইটা মুক্তজোড় থাকবে। এই যে দেখো এখানে দুইটা মুক্তজোড় দেখানো হচ্ছে, এবং এটা দেখতে এরকম হবে। এটাকে বলে কৌণিক ভি। কৌণিক ভি, হ্যাঁ, এবং এটার বন্ধন কোণটা হচ্ছে 104.5 ডিগ্রি। এই মানগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কৌণিক ভি বলে, বা উল্টা ভিও কেউ কেউ বলে থাকেন। ঠিক আছে, তাহলে আমরা sp3 এর তিনটা সংকরীকরণ একবারে দেখে ফেললাম। ওকে, এই যে দেখো এখানে sp সংকরণের যে সরলরৈখিক সেই চিত্রটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের চিত্র কয়েকভাবে দেখানো যায়। একটা হচ্ছে যে এটাকে বলে লিনিয়ার, মানে রেখা চিত্র, রেখা দিয়ে দেখানো হচ্ছে। দেখো এই তিনটা লেখার মাধ্যমে। এটা এটা হচ্ছে অরবিটাল ডায়াগ্রাম, অরবিটাল থেকে দেখানো হয়েছে। এই যে দেখো, এই যে সংকর অরবিটাল sp দুইটা, এই যে তাদের মুখোমুখি অধিক্রমণ হয়েছে,
এই যে এইটার ছোট লোবটা এই যে ভিতরে, আবার এইটার ছোট লোবটা ভিতরে, এটাকেও শেড করে দেখানো হয়েছে। এই যে sp2 এর ক্ষেত্রে দেখানো হচ্ছে, আর এটা হচ্ছে sp3 এর ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা দেখাতে পারি। এখন এই অরবিটাল ডায়াগ্রামটাকে আবার এইভাবে এরকম বলের মতো করেও অনেকে দেখিয়ে থাকেন। এই যে দেখো, পরমাণুগুলোকে বলের মতো করে দেখানো হচ্ছে আর রেখা দিয়ে। ওকে, তাহলে কয়েকটা শেপ আমরা দেখতে পেলাম। এখন এই অরবিটাল ডায়াগ্রামটাকে আবার আমরা কেউ কেউ এভাবে দেখাই, যেমন এখানে বেরিলিয়াম এই এই এভাবে দেখানো হয়। ঠিক আছে, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এভাবেও চাইলে আমরা দেখাতে পারি। পরীক্ষায় আসলে যেগুলো ছোট যৌগ সেগুলোকে তুমি অরবিটাল ডায়াগ্রাম দিয়েও দেখাতে পারো, আবার সেগুলোকে তুমি রেখা দিয়েও দেখাতে পারো। তবে অরবিটাল ডায়াগ্রাম দিয়ে দেখালে ছোট যৌগগুলোর ক্ষেত্রে টিচাররা একটু বেশি স্যাটিসফাইড হন, এই কথাটা মনে রাখতে হবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট যৌগের চিত্র এঁকে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। তোমরা খেয়াল করো, আমি একটু ইম্পর্টেন্ট কিছু যৌগের চিত্র আঁকছি। যেমন BeF2, এটার অরবিটাল ডায়াগ্রামটা হবে এইখানে Be থাকলো, এখানে Be দিলাম আমরা, এই এটা হচ্ছে দুইটা সংকর অরবিটাল। ওকে, এবার আমরা F এর অসংকরিত অরবিটাল দেখাই, এই যে F, এই F, তাহলে এই F, এই F। ঠিক আছে, তাহলে এটাকে নাম বলবো কি আমরা, এটাকে আমরা বলবো সরল রৈখিক, সরল রৈখিক এবং 180 ডিগ্রি, এটি হচ্ছে তার বন্ধন কোণ। এবার আমরা যদি দেখাই BF3, তাহলে এটা হচ্ছে বি, এই আমরা 3টি F লিখলাম, 3টি F। এবার এই জায়গায় আমার 3টি ফ্লোরিন আনতে হবে, এই একটা ফ্লোরিন, তারপর এই একটা ফ্লোরিন, তারপর এই একটা ফ্লোরিন, এগুলো মুখোমুখি অতিক্রমণ হলো। তাহলে এটা F, এটা F, এটা F, এভাবে আমরা BF3 যৌগটি আঁকতে পারি। ঠিক আছে, BF3। এখন এটার জ্যামিতি একটা ত্রিভুজ দেখানোর জন্য এইভাবে বর্ডার লাইন দিতে পারো, এই যে আমরা বর্ডার লাইন দিয়ে দিলাম। তাহলে এটা কি, এটা হলো ত্রিভুজীয় সমতলীয়, ত্রিভুজীয় সমতলীয় জ্যামিতিক আকৃতি। আর বন্ধন কোণ কত, বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। ওকে, এবার আমরা চলে যাই পরের যৌগটাতে, সেটাকে আমরা বলছি মিথেন। তাহলে মিথেনটাকে দেখানোর জন্য আমরা সাধারণত এইভাবে দেখাই, এখানে সি, এই তার 4টা সংকর অরবিটাল। এবার আমরা এটার সাথে হাইড্রোজেন দেখাবো, তাহলে এই হলো হাইড্রোজেন, এই যে সংকরিত হয়েছে, এই হলো হাইড্রোজেন। এইভাবে আমরা 4টা হাইড্রোজেন দেখাবো। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা চতুস্তলকীয়, চতুস্তলকীয়। বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এই প্রত্যেকটা সংকরীকরণের আবার কিছু নাম আমরা দিতে পারি। হ্যাঁ, নাম দেওয়ার জন্য দেখো, মূল সংকর অরবিটালটা হলো sp3, আর এটা প্রান্তীয় পরমাণুটা ছিল S,
তাহলে আমরা এখানে যেটা বলবো এই শঙ্কর অরবিটালটার নাম হচ্ছে sp3s, অর্থাৎ sp3 শঙ্কর অরবিটালের সাথে s অসংকরিত অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হয়েছে, এটা লিখে তারপরে লিখবো সিগমা বন্ড। তার মানে এই সিগমা বন্ডগুলোর ক্ষেত্রে সে কোন কোন অরবিটাল থেকে তৈরি হলো তাদের নাম জুড়ে দিতে পারি। একইভাবে দেখো এই যে এখানেও কিন্তু আমরা সেই কাজটি করতে পারি। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে sp2-pz, ফ্লোরিনের পিজেড এখানে আসছে, সিগমা বন্ড। এবং একইভাবে আমরা যদি এটা করতে চাই তাহলে এটার নাম হবে কি sp-pz সিগমা বন্ড। ওকে, তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ 3টা সংকরীকরণ দেখলাম। আরও 2টা গুরুত্বপূর্ণ সংকরীকরণ আছে, যেমন অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াটা হচ্ছে এই নাইট্রোজেন, তাহলে এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এগুলো হাইড্রোজেন, আর এটা হলো মুক্ত জোড়, এখানে আমি 2টা ডট চিহ্ন দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ত্রিকোণাকার পিরামিডীয় এখানে বন্ধন কোণ কত? 107 ডিগ্রি। তাহলে এখানের এটার নাম কি হবে? এটার নাম হবে sp3s সিগমা বন্ড। ঠিক আছে, এবার আরেকটা লিখি, পঞ্চম যৌগটা পানি। তাহলে পানির ক্ষেত্রে এটা হচ্ছে অক্সিজেন এই, আর এই ক্ষেত্রে এই যে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে সেগুলোকে আমরা এইভাবে ডট চিহ্ন দিয়ে দেখাই, আর এটার সাথে আমার যুক্ত হবে কি হাইড্রোজেন, এই যুক্ত হলো একটা হাইড্রোজেন, এই যুক্ত হলো একটা হাইড্রোজেন সিগমা বন্ধনের মাধ্যমে। তাহলে এটা কি বলবো আমরা? এটাকে বলবো কৌণিক ভি বা উল্টো ভি, দুটি রাইট, উল্টো ভি আকৃতি। বন্ধন কোণ কত? 104.5 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু যৌগের সংকরীকরণ এবং অধিক্রমণের বিষয়টি দেখলাম। এবার আমরা চলে যাই মাল্টিপল বন্ড। মাল্টিপল বন্ড মানে কি? যেখানে সিগমা বন্ধনও থাকবে, পাশাপাশি পাই বন্ধনও থাকবে। তার মানে নতুন একটা জিনিস চলে আসলো, পাই বন্ধন। তাহলে পাই বন্ধনটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা একটু দেখব। দেখো এই যে ইথিলিন, এই যৌগটাতে আমার একটা পাই বন্ধন আছে। কার্বনের যোজ্যতা হচ্ছে 4, এটা তোমরা সবাই জানো। তাহলে 1 2 3 4, আবার এই কার্বনেরও 1 2 3 4। যখন মনে রাখবে 2টা পরমাণুর মধ্যে 2টা বন্ধন থাকবে তখন প্রথমটা সিগমা, পরেরটা পাই। ঠিক আছে, তার মানে এইখানে একটা সিগমা একটা পাই। তাহলে সিগমা বন্ধন তো মুখোমুখি অধিক্রমণ থেকে হয়, সেটা আমরা এতক্ষণ দেখেছি। এখন পাই বন্ধনের বিষয়টা নিয়েও আমরা এখানে ডিটেল দেখব। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, দেখো কার্বনের এখানে sp2 সংকরণ একটু আগে দেখেছি। sp2 সংকরণ হলে কি হয়? ত্রিভুজীয় সমতল হয় এবং সেখানে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। দেখো এই বিষয়টি আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই কার্বনের জন্য, এবং এখানে বন্ধন কোণগুলো কত? 120 ডিগ্রি করে। এই যে প্রান্তীয়, কেন্দ্রীয়, প্রান্তীয়, এখানে 120 ডিগ্রি। আবার দেখো এই কার্বনের জন্য এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। যেহেতু এখানে 2টা কার্বন আছে, 2টা কার্বন আলাদা আলাদাভাবে sp2 সংকরিত, এবং 2 কার্বনের জন্য আলাদা আলাদাভাবে আমরা 2টা ত্রিভুজ পেতে পারি। খুবই মজার
একটা জিনিস। এটাকে এখানে লম্বালম্বি করে দেখানো হয়েছে, এটাকে এখানে এরকম এরকম করে দেখানো হয়েছে দ্বিতীয় চিত্রে। এটা শোয়ানো অবস্থা, এটা এভাবে লম্বালম্বি অবস্থা ছিল প্রথম চিত্রে। ঠিক, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমরা ইনশাল্লাহ খুব সহজেই বুঝে যাব। পাই বন্ধনটা কীভাবে গঠিত হয় সেটা একটু আমরা দেখি। পাই বন্ধনটা হচ্ছে যোজ্যতা স্তরের অসংকুরিত অরবিটালের পাশাপাশি অধিক্রমণ থেকে গঠিত হয়। তাহলে আমরা এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে। পাই বন্ধনের ক্ষেত্রে কি, যোজ্যতা স্তরে অসংকুরিত অরবিটালের পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ। তার মানে কি, তার মানে হচ্ছে পাই বন্ধনের ক্ষেত্রে এটা মাস্ট অসংকুরিত অরবিটাল, এই কথাটা মাস্ট, সংকুরিত হলে হবে না। অর্থাৎ কোনো পরমাণুর যোজ্যতা স্তরে যদি একটা বা দুইটা অসংকুরিত অরবিটাল থাকে, তখন সেই পরমাণু এবং পার্শ্ববর্তী আরেকটা পরমাণুতেও যদি এরকম একটা বা দুইটা অসংকুরিত অরবিটাল থাকে, তখন তারা এই যে দেখো পাশাপাশি এই যে এই জায়গাটা থেকে ওভারল্যাপিং করেছে, আবার এই যে দেখো এই জায়গাতে সে ওভারল্যাপিং করেছে, এই যে এই জায়গাতে পাশাপাশি, এই পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধনটা গঠিত হয়। মনে রাখতে হবে পাই বন্ধন কিন্তু সিগমা বন্ধনের মতো কি অত শক্তিশালী না, কারণ সিগমা বন্ধনটা মুখোমুখি হয়। মুখোমুখি হলে তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো, এই দুইটা অরবিটালের যদি মুখোমুখি অধিক্রমণ হতো, অর্থাৎ এই অংশের সাথে এই অংশের অধিক্রমণ হতো, তাহলে কিন্তু অনেকটা জায়গা জুড়ে অধিক্রমণ হতে পারত। কিন্তু এখন দেখো অল্প একটু জায়গা জুড়ে অধিক্রমণটা হয়েছে। এই জন্য বলা হয় পাই বন্ধন দুর্বল বন্ধন। এটা শেপ নিয়ে মজার কিছু কথা আছে, যেমন এটা দেখতে আমরা যদি এইভাবে চিন্তা করি এই জায়গাটাকে, এবং এটা যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে এটা দেখতে কিছুটা পাই শেপের। দেখো এই যে এটাকে দেখতে কিছুটা পাইয়ের মতো মনে হচ্ছে। ওই সেন্সে এটাকে কেউ কেউ না, এটাকে নাম দেওয়া হয়েছে পাই বন্ধন। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা পাই বন্ধনের কনসেপ্টটা পেয়ে থাকি। আচ্ছা, এবার আমরা দেখি আসলে ইথিনে কি ঘটনা ঘটলো। এই যে দেখো ইথিনের ক্ষেত্রে এখন পাই বন্ধনটা কিন্তু হয় উপরে এবং নিচে। এই যে দেখো এই যে উপরের এই অংশ এবং নিচের এই অংশ, এই পুরোটা মিলে কিন্তু একটা পাই বন্ধন। তার মানে অসংকুরিত অরবিটালগুলোর অর্ধেক উপরে এবং অর্ধেক নিচে কি করে, পাশাপাশি অধিক্রমণ করে। সেই জিনিসটি কিভাবে আমরা আরেকটু ডিটেলে দেখি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে দেখো কার্বনের sp2 সংকরণ হয় ইথিলিনে। তাহলে sp2 সংকরণ মানে কি, একটা s এবং দুইটা p। তার মানে এইখানে এটা যখন উত্তেজিত অবস্থায় এই জায়গার ইলেকট্রনটা এইখানে আসলো, আসার পরে এইটা কিন্তু অসংকরিত অবস্থায় থাকবে। এটা অসংকরিত, এটার কোনো কি হবে না, সংকরণ ঘটবে না। তাহলে দেখো এই যে sp2 সংকরণ হয়েছে, একটা s দুইটা p, আর এই যে 2pz-টা এখানে কি আছে, অসংকরিত অবস্থায় আছে। ওকে, এবার আমরা একটু দেখি চিত্রটা দেখতে কেমন হবে। sp2 সংকরণ যখন হবে তখন এই যে দেখো এইটা একটা sp2 সংকরিত অরবিটাল, এইটা একটা sp2 সংকরিত অরবিটাল, এটা একটা sp2 সংকরিত অরবিটাল। কিন্তু ওই যে অসংকরিত যেটা, সেটা এই যে উপরে আর এই যে এখানে নিচে দিয়ে দেখা যাচ্ছে। তার মানে এখানে আসলে ঘটনাটা কি দাঁড়ায়, ঘটনাটা হচ্ছে যে এই sp2 সংকরিত অরবিটালটা হচ্ছে একটা তলে থাকে। এই যে এটা একটা তল, এই যে দেখো হলুদ কালার দিয়ে এখানে যেটা দেখানো হয়েছে, এটা একটা তল, এই তলের মধ্যে এটা আছে। আর কি হয়েছে, যেটা সংকরিতটা আর অসংকরিতটা কি হয়েছে, ওই তলের এই যে হলুদ প্লেন দেখানো যেটা হচ্ছে ওই তলের উপরে এবং ওই তলের নিচে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এভাবে একটা কার্বনের পিজেড অরবিটালটা উপরে এবং নিচে অবস্থান করছে। এখন এই যে সে উপরে এবং নিচে অবস্থান করছে, এখন দেখো আরেকটা কার্বন, এখন দুইটা কার্বন, তাহলে দুইটা কার্বনেরই এরকম দুইটা পিজেড অরবিটাল উপরে এবং নিচে অবস্থান করবে। তারা কি করছে, এখানে পাশাপাশি ঝুঁকে গিয়ে এখানে ওভারল্যাপিং করছে। তাহলে দুইটা অসংকরিত অরবিটালের যে
পি অরবিটালের উপরের লোব আর উপরের লোব এবং নিচের লোব আর নিচের লোব আলাদা আলাদাভাবে পাশাপাশি অধিক্রমণ করছে। এই অধিক্রমণের মাধ্যমে কি হয়? পাই বন্ধন ঘটিত হচ্ছে। চিত্রটাকে যদি আমরা আর একটু ডিটেলে দেখি, দেখো এখানে শুধুমাত্র পাই বন্ধনটা দেখানোর জন্য জাস্ট কার্বন কার্বন একটা বন্ধন, সিগমা বন্ধন দেখানো হয়েছে। আমরা আরেকটু ডিটেলে চিত্রটা দেখি। এই যে এবার দেখো, প্রথমে আমরা কি করলাম, sp2 সংকরণে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন সিগমা বন্ধন করলো, এটি দেখিয়েছি, এবং এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন সিগমা বন্ধন করেছে, এটা দেখালাম। তাহলে আমরা এখান থেকে যদি সবগুলোর নামকরণ করি, তাহলে দেখো এটা হলো sp2 সিগমা বন্ড, এটা হলো sp2s সিগমা বন্ড, এই চারটাই sp2s সিগমা বন্ড। এবং এটার জ্যামিতি কেমন? এটার জ্যামিতি হলো ত্রিভুজীয় সমতলীয়, একটু আগেও দেখিয়েছি, দেখো এটা থেকেও দেখাই, এই যে এইটা একটা ত্রিভুজ, একইভাবে এই যে এইটা আরেকটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজীয় সমতল তৈরি করেছে। ঠিক আছে, এবার পাই বন্ধন সহ দেখার চেষ্টা করি। দেখো এই যে এখানে আমার এই উপর আর নিচে মিলে এটা অসংকরিত অবস্থায় আছে। এখন এই অসংকরিতগুলো এই যে পাশাপাশি অধিক্রমণ করছে, পাশাপাশি অধিক্রমণ করে কি করছে? পাই বন্ধন গঠন করছে। তাহলে এটি হচ্ছে টোটাল ইথিলিনের চিত্র। এক্ষেত্রে মনে রাখতে হবে পাই বন্ধন কিন্তু জ্যামিতিক আকৃতিতে ভূমিকা রাখে না, কারণ জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে মনে রাখতে হবে সেখানে প্রান্তীয় পরমাণু থাকে। এই যে দেখো এখানে প্রান্ত আছে, এখানে কেন্দ্র আছে, এখানে প্রান্ত আছে, আবার প্রান্তের সাথে প্রান্তের এখানে শেড করা হচ্ছে। তাহলে এই যে আমি যে রেখাচিত্রটা এখানে দেখাচ্ছি, এই রেখাচিত্র খেয়াল করো যে জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে এইভাবে বলা হয়, কিন্তু আমার এইখানে কোনো প্রান্তীয় পরমাণু নাই, এখানেও কোনো প্রান্তীয় পরমাণু নাই। অর্থাৎ যখন পাই বন্ধন ঘটিত হচ্ছে, পাই বন্ধনের ক্ষেত্রে প্রান্তে কোনো প্রান্তীয় পরমাণু থাকে না, তার মানে পাই বন্ধনে কোনো প্রান্তীয় পরমাণু থাকে না, তাই এটি জ্যামিতিক আকৃতিতে ভূমিকা রাখে না। তাহলে কি কথাটা দাঁড়ালো? কথাটা দাঁড়ালো এরকম যে পাই বন্ধনে কোনো পরমাণু থাকে না, পরমাণু থাকে না, তাই এটি জ্যামিতিক আকৃতিতে কি করে না? ভূমিকা রাখে না, জ্যামিতিক আকৃতিতে ভূমিকা রাখে না। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা মজার একটি জিনিস দেখলাম যে পাই বন্ধন কিভাবে হয় সিগমা বন্ধন হওয়ার পরে। মনে রাখতে হবে পাই বন্ধন কিন্তু সিগমা বন্ধন হওয়ার পরে হয়ে থাকে। আরেক রকমের সেই ইথিলিনের চিত্র দেখি। এই যে দেখো, এই যে এখানে পাই বন্ধন হয়েছে উপরের নিচে, আর এই যেটা হচ্ছে একটা তল, এই যে তলটা এখানে দেখানো হয়েছে। আবার এই পাই বন্ধনটা যখন ওভারল্যাপ করবে, এই যে আফটার ওভারল্যাপিং, কোথায় ওভারল্যাপিং? পাশাপাশি ওভারল্যাপিং। তাহলে পাশাপাশি ওভারল্যাপিং করার পরে এই যে দেখো এটা দেখতে অনেকটা এরকম অর্ধবৃত্তাকার হবে, উপরে এবং নিচে মিলে এরকম একটা অর্ধবৃত্তাকার শেপ তৈরি করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা তাহলে এখানে একটি মজার জিনিস খেয়াল করলাম। এইবার দেখো সেটাই আরেকভাবে দেখানো। এই যে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি করে। আমি কয়েকটা ধরনের একই চিত্র দেখানোর মূল কারণ হচ্ছে যেন তোমাদের এটা মুখস্থ হয়ে যায়। এই যে দুইটা ত্রিভুজ আর এই যে পাশাপাশি পাই বন্ধন, এই যে উপরে আর নিচে মিলে, অর্থাৎ এরা যখন ঝুঁকে পড়বে একটা আরেকটার দিকে, তখন এটা লাস্টে দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা ইথিলিনের অনেকগুলো চিত্র দেখলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বন্ধন কোণ নিয়ে একটা চিত্র দেখো। এই যে দেখো এরা কিন্তু এই যে এটা হলো সংকরিত কার্বনের। তাহলে এই যে এখানে বন্ধন কোণগুলো এই যে 120 ডিগ্রি করে, আবার এটাও 120 ডিগ্রি, আর এই যে উপরে আর নিচে এটা হলো অসংকরিত।
যেটা আরেকটা কার্বনের সাথে কি করে, পাই বন্ধন গঠন করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে মূলত ইথিলিনটা নিয়ে দেখলাম। এবার কার্বন ডাই অক্সাইড নিয়ে যদি আমরা দেখি, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু এরকম, তোমরা জানো কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে CO2 এভাবে লেখা হয়। তাহলে কার্বন ডাই অক্সাইডের এখানে একটা দুইটা পাই বন্ধন আছে। এখানে একটা শর্টকাট টেকনিক বলি, সেটা হচ্ছে কোনো পরমাণু যতটা পাই বন্ধন করে তার যোজ্যতা স্তরে ঠিক ততটা অসংকরিত অরবিটাল উত্তেজিত অবস্থায় রাখতে হবে। তাহলে কার্বন যেহেতু এখানে দুইটা পাই বন্ধন করে, আবার দেখাচ্ছি, কার্বন দেখো এই যে এই পাশে একটা পাই বন্ধন, এই পাশে একটা পাই বন্ধন, তার মানে কার্বনের বাইরে দুইটা অসংকরিত অরবিটাল রাখতে হবে। তাহলে দুইটা অংশ সংকরিত রাখলে একটা এস আর একটা পি সংকরণে যাবে, তাহলে সেটা হবে এসপি সংকরণ। ঠিক আছে, এভাবে আমরা কার্বন ডাই অক্সাইডের এসপি সংকরণ হয় সেই ধারণাটি পেতে পারি। তাহলে এই যে দেখো এখানে দুইটাকে নেওয়া হয়েছে, এই যে দুইটা নেওয়া হয়েছে আর দুইটা ফাঁকা আছে, দুইটা এখানে আমার কি আছে, ফাঁকা আছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কার্বন sp2 সংকরণ করবে। এখন কার্বন sp2 সংকরণ করবে, এই যে এখানে দেখানো হচ্ছে একটা এস আর একটা পিএক্স এর মধ্যে। তাহলে sp সংকরণের যেটা মুখোমুখি অধিক্রমণ, এই যে দেখো এটা মুখোমুখি কিন্তু অধিক্রমণের দিকে অগ্রসর হচ্ছে এই জায়গাটাতে, এই যে এখানে মুখোমুখি অধিক্রমণ হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন তাহলে পিওয়াই আর পিজেড এর কি হবে সেটি কিন্তু আমাদের বড়ই ভাবনার বিষয়। কোনো সমস্যা নাই, এই যে দেখো খুব সহজ, এটা হলো সংকর অরবিটাল sp, এটা হলো সংকর অরবিটাল sp। এবার আমরা অসংকরিত খেয়াল করি, এই যে এইটা হলো একটা অসংকরিত অরবিটাল, এটাকে যদি তুমি পিওয়াই ধরো তাহলে এইটা হচ্ছে আরেকটা অসংকরিত অরবিটাল, এটাকে তুমি ধরতে পারো পিজেড। আবার এটাকে যদি পিজেড ধরো তাহলে এটাকে পিওয়াই ধরতে হবে, এই যে বাঁকা করে যেটা দেওয়া আছে, এটা তোমার ইচ্ছা, তুমি কোনটাকে পিওয়াই ধরবা কোনটাকে পিজেড ধরবে। ওকে, তাহলে আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখলাম যে জিনিসটা এরকম হবে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের কোনো চিত্র আমরা একটু দেখি আছে কিনা, হ্যাঁ এই যে আছে, দেখো কার্বন ডাই অক্সাইডের চিত্র আমরা দেখার চেষ্টা করি, জাস্ট এ মিনিট। হ্যাঁ এই যে পেয়েছি কার্বন ডাই অক্সাইডের চিত্র। তাহলে এখন অক্সিজেন, এখানে একটা মজার বিষয় আছে, এই যে এটা হলো অক্সিজেন, অক্সিজেনেরও কিন্তু এখানে সংকরীকরণ দেখানো হয়েছে। কেন? কারণ দেখো কার্বন আর অক্সিজেন যখন হয় তখন কার্বনের যেমন একটা দুইটা পাই বন্ধন আছে, অক্সিজেনেরও কিন্তু এর একটা পাই বন্ধন আছে, এই অক্সিজেনেরও কিন্তু একটা পাই বন্ধন আছে। একটু আগে কি বলেছি, পাই বন্ধন হয় অসংকরিত অরবিটাল থেকে, তার মানে আমার অসংকরিত অরবিটাল থেকে যেহেতু পাই বন্ধন হয় অর্থাৎ নিশ্চয়ই সেখানে আগে কি সংকরীকরণ হতে হবে। তার মানে এতক্ষণ আমরা যেটা কেন্দ্রীয় পরমাণু সংকরীকরণের কথা বলছিলাম, এবার আমরা একটা নতুন থিওরি বলছি যে প্রান্তীয় পরমাণুরও সংকরীকরণ হতে পারে যদি তাতে পাই বন্ধন থাকে। প্রান্তীয় পরমাণুরও সংকরীকরণ হতে পারে যদি তাতে পাই বন্ধন থাকে। তোমাদেরকে এটা আমি অবশ্য অন্য সময়ে এই কথাটি বলি নাই, কারণ এই কথাটি পড়ানোর সময় বলি নাই, তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, যে যেন কনফিউশন তৈরি না হয় তাই এখন বলছি। অলরেডি যেহেতু এটি পড়িয়ে ফেলেছি, যেহেতু তোমাদের এখন একটু ধারণা ক্লিয়ার হয়েছে তাই এখন বলছি শিক্ষার্থীরা। তাহলে কথাটা কি আবার বলছি, যদি প্রান্তীয় পরমাণু পাই বন্ধন গঠন করে, যদি প্রান্তীয় পরমাণু কি করে, পাই বন্ধন গঠন করে, তবে তার কি হবে, সংকরণ হবে। সো বিষয়টি তোমরা নিশ্চয়ই ক্লিয়ার। এখন দেখো আমরা এই বিষয়টি ব্যাখ্যা দিই। ব্যাখ্যার ক্ষেত্রে দেখো এখানে কার্বনের sp সংকরণ হয়েছে, আর অক্সিজেনটা একটু খেয়াল করি কি হয়। অক্সিজেন তো 8, তাহলে 1s2
2s2 2px2 2py1 2pz1। তাহলে অক্সিজেন আমরা একটু আগে দেখলাম কার্বন ডাই অক্সাইড কি করে, একটা সিগমা করে, একটা পাই বন্ধন করে। তাহলে আমরা এই একটা পাই বন্ধনের জন্য একটা কাজ করতে পারি, একটা পাই বন্ধনের জন্য আমরা এইটাকে ফাঁকা রাখতে পারি, এটা পাই বন্ধনে, তাহলে বাকিটা সংকরীকরণ। তাহলে sp2 সংকরীকরণ হবে অক্সিজেনের। sp2 সংকরীকরণটা দেখতে ত্রিভুজের মতো, তাহলে এই যে দেখো sp2 sp2 sp2। ঠিক আছে, এর মধ্যে এই দুইটাতে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে। ওকে, তাহলে দেখো কত চমৎকার জিনিস, একবারে হুবহু মিলে যাচ্ছে। তাইলে আমার এইটা হলো কার্বনের সাথে অক্সিজেনের সিগমা বন্ধন। তাহলে এই সিগমা বন্ধনটার নাম কি বলবো, sp-sp2 সিগমা। ঠিক আছে, এটাও সেম। এখন এইখানে আমার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিগমা বন্ধনটা দেখালাম, বাট মনে রাখতে হবে এখানে কিন্তু পাই বন্ধনও আছে, তার মানে কার্বন অক্সিজেন পাই বন্ধনও দেখানোর একটা ফ্যাক্টর আছে। তো সেইটা আমরা পরের স্লাইডে দেখানোর চেষ্টা করি। দেখো এইবার দেখো একটু জটিল মনে হতে পারে, এই যে কার্বনের এখানে এই যে দেখো এটা ছিল কি কার্বনের 2p-y। এখন অক্সিজেনেরও কিন্তু বাইরে একটা অসংকরিত অরবিটাল আছে, তাহলে এই যে এরা পাশাপাশি অতিক্রমণ করছে, তাহলে এটা হচ্ছে কার্বন অক্সিজেন একটা পাই বন্ধন। আবার কার্বনের সাথে বাম পাশের অক্সিজেনের কি একটা পাই বন্ধন হবে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে কার্বনের এইটা এবং এই যে অক্সিজেনের আরেকটা অসংকরিত আছে যে বাঁকা করে দেখানো হচ্ছে, এদের মধ্যে পাশাপাশি অতিক্রমণ হবে এখানে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে। তাহলে এখানে আরেকটা কার্বন অক্সিজেন পাই বন্ধন হবে। তাহলে বাম পাশের অক্সিজেনের একটা পাই বন্ধন, ডান পাশের অক্সিজেনের একটা পাই বন্ধন, আর কার্বনের ডানে এবং বামে দুইটা পাই বন্ধন। তার মানে দেখো একেবারে পরিষ্কারভাবে জিনিসটা ম্যাচ করেছে। সো আমার মনে হয় তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে দেখো নাইট্রোজেন, শুধু নাইট্রোজেনকে দেখানো হচ্ছে। তাহলে শুধু নাইট্রোজেন হতে গেলে দেখো আমরা জানি শুধু নাইট্রোজেনে কি আছে, ট্রিপল বন্ড আছে, তার মানে দুইটা পাই বন্ধন। মনে রাখবে একটা বন্ধন থাকলে সেটা সিগমা, দুইটা থাকলে প্রথমটা সিগমা পরেরটা পাই, তিনটা থাকলে প্রথমটা সিগমা পরের দুইটা পাই। তাহলে নাইট্রোজেনের সংকরীকরণটা কেমন হবে, নাইট্রোজেনের বাইরে ছিল 2s2 2px1 2py1 2pz1। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই জায়গায় দুইটা ফাঁকা রাখতে হবে পাই বন্ধনের জন্য, তাহলে সংকরীকরণটা হবে একটা এস আর একটা পি। তার মানে এই সংকরীকরণটার নাম কি, এই সংকরীকরণটার নাম হচ্ছে এসপি। ব্যাস হলো এসপি। এসপি হওয়ার পরে এই যে 2s2 এটা কিন্তু লোন পেয়ার, এখানে লেখা আছে লোন পেয়ার, লোন পেয়ার হিসেবে সে অবস্থান করবে, এই যে লোন পেয়ার। ওকে, তাহলে এখন দেখো নাইট্রোজেনের এই যে এইটার সাথে এইটা পাশাপাশি অতিক্রমণ করলো 2p-y, আবার এই যে 2pz এর সাথে এই যে 2pz পাশাপাশি অতিক্রমণ করলো, করে এই যে এখানে দুইটা পাই বন্ধন সে কি করেছে, গঠন করেছে। তাহলে এই যে যেটা লোন পেয়ার ছিল সেই লোন পেয়ারটা কোথায়, এই যে লোন পেয়ারটা দেখো এই চিত্রে আবার দেখানো হয়েছে, এটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার। খুবই চমৎকার চিত্র। এভাবে আমরা টোটাল নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটাকে দেখাতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখো নাইট্রোজেনেরটা দেখলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। খুবই মজার জিনিস, না বোঝার কোনো কারণ নেই, একবারে সহজ। ঠিক আছে, তাহলে আমরা দেখো পাই বন্ধনযুক্ত অনেকগুলো দেখলাম, ইথিলিন দেখলাম, কার্বন ডাইঅক্সাইড দেখলাম, নাইট্রোজেন দেখলাম। এখন তোমরা আরও কিছু জিনিস ট্রাই করতে পারো, সেটা হচ্ছে ইথাইন এবং হচ্ছে অক্সিজেন। ইথাইন এবং অক্সিজেন এই দুটা জিনিসও তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার এখানে আপাতত হ্যাঁ এই যে ইথাইনের একটা অবশ্য আছে, ইথাইন যেটাকে অ্যাসিটিলিন বলা হয়, অ্যাসিটিলিন। দেখো তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমার ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড।
তার মানে কার্বনের কি হবে, দুইটা পাই বন্ধন রাখতে হবে। তাহলে দুইটা পাই বন্ধন মানে কি, তার একটা এস আর একটা পি এর সংকরীকরণ হবে। তাহলে আমি একটা এস আর একটা পি এর সংকরীকরণ করলে হবে এসপি সংকরণ। এই যে দেখো এসপি সংকরণ, এখানে এসপি সংকরণ। এবার পাই বন্ধনটা দেখো কোথায় দেখানো হয়েছে, এই যে 2py আর এই যে 2py এর পাশাপাশি অধিক্রমণ। আবার এই যে এখানে 2pz এবং এখানে 2pz এর পাশাপাশি অধিক্রমণ। অধিক্রমণের পর এই যে পাই বন্ধনগুলো উপরে নিচে এখানে মিক্সিং হয়েছে বা ওভারল্যাপ করেছে। ঠিক আছে, এভাবে ওভারল্যাপিংয়ের মাধ্যমে আমার অ্যাসিটিলিন অণু গঠিত হতে পারে। তাহলে মূল বন্ধন কোণ কত হবে, মূল বন্ধন কোণ হবে এই জায়গা থেকে। তাহলে এই জায়গাটা কি সরল রৈখিক, তাহলে বন্ধন কোণ হবে এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাসিটিলিন এটাও দেখলাম। এবং দেখো অ্যাসিটিলিনটা আরও জটিল কিছু চিত্র আছে। এই যে দেখো এখানে এই যে কার্বন কার্বন সিগমা বন্ধন আর এই যে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন হয়েছে। আর বাই বন্ধনটা এই যে উপরে ওভারল্যাপিং নিচে ওভারল্যাপিং। এই যেটাকে আবার একটু সাইড ভিউ থেকে এখানে দেখানো হয়েছে, এই যে জুম করে আবার দেখানো, দেখো সাইড ভিউ থেকে। মনে রাখবে আমরা উপর নিচে মিলে একটি পাই বন্ধন হলেও কিন্তু আমরা একটি রেখা দেই, অর্থাৎ আমরা যখন এইভাবে লিখছি তখন একটি রেখা দিয়ে উপর এবং নিচের পাই বন্ধনকে বোঝাচ্ছি। আবার নিচে একইভাবে, তার মানে অরবিটাল চিত্রে উপর নিচ মিলে একটি পাই বন্ধন, যেটা রেখাচিত্রে মাত্র একটি রেখা দিয়ে দেখানো হয়ে থাকে। এই জিনিসটি ভুল করা যাবে না। ঠিক আছে, যে উপর নিচ মিলে যেহেতু পাই বন্ধন হয়, তার মানে রেখা দেওয়ার সময় কিন্তু দুইটা দেওয়া যাবে না। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে অনেকগুলো দেখলাম। একইভাবে কিন্তু আমরা চাইলে অক্সিজেনেরটা করতে পারি, রাইট? দেখো অক্সিজেন কি হবে, অক্সিজেন হচ্ছে 8, তাহলে 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে অক্সিজেন যেটা আমরা জানি লেখে কিভাবে, এভাবে ও ডাবল বন্ড ও। তার মানে কি এখানে একটা সিগমা এবং একটা পাই। তাহলে আমরা কি করব, একটা পায়ের জন্য ফাঁকা রেখে এটার সংকরীকরণ করব। তাহলে সংকরিত অবস্থাটা হবে sp2 1s2 2 sp2 2 2 sp2 2 2 sp2 1 এবং 2pz1। এই হবে তার মূল বিষয়টা। তাহলে এটা যদি আমরা চিত্রটা দেখতে চাই তাহলে কেমন হবে, দেখো একটা বন্ধন জোড় হবে আর দুইটা মুক্ত জোড় হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরো এই একটা অক্সিজেন, এটা হলো একটা তার, এটা হলো আরেকটা, এটা হলো তার আরেকটা। একইভাবে পার্শ্ববর্তী আরেকটা অক্সিজেন, এটা হলো তার একটা মুক্ত জোড়, এটা হলো তার একটা মুক্ত জোড়। তাহলে এটা হলো তার সিগমা বন্ধন, আর এগুলা দুইটা করে ইলেকট্রন এখানে কি আছে, ফ্রি পড়ে আসছে। এগুলো হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। আচ্ছা, এবার তাদের কি হবে, তাদের হচ্ছে পাই বন্ধন হবে কোথায়, ওই যে 2pz। তাহলে এই হলো তার একটা 2pz, এই হলো আরেকটা অক্সিজেনের 2pz। তাহলে আমার এখানে এই যে এটা মিলে এবং এইটা মিলে, টোটালটা মিলে আমার কি হচ্ছে, একটা পাই বন্ধন হচ্ছে। উপর নিচ মিলে এটা একটা পাই বন্ড, আর এটা হলো সিগমা বন্ড। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা চাইলে অক্সিজেনেরটা দেখাতে পারি। তো আমরা আজকে sp sp2 sp3 সংকরীকরণের ক্ষেত্রে শুধু সিগমা বন্ধন হয় এবং সিগমা এবং পাই বন্ধন হয়, দুই ধরনের যৌগই দেখলাম। লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা বারবার দেখবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।